ক্লাব ফুটবলে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ম্যাচ হলো এল ক্লাসিকো। ইট ওয়াজ মাই পার্সোনাল ওপিনিয়ন, কিন্তু আজকে সেই ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ রাত বাংলাদেশ সময় 9:15 এই খেলাটা হতে যাচ্ছে। অ্যান্ড এই খেলাটা হবে রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ড অর্থাৎ সান্তিয়াগো বের্নাবিউতে। অ্যান্ড এই ম্যাচটা যদি প্রেডিকশন করা যায় তাহলে আমার মনে হয় পৃথিবীর কোনো মানুষের প্রেডিকশনই ঠিক হওয়ার কথা না। কেননা এল ক্লাসিকো এইটা কোনো প্রেডিক্টেড ম্যাচ না, এইটা শুধু ফিল করা যায় কি হচ্ছে এবং ঘটনাটা ঘটার পরে ফিল করা যায়। আপনি যখন ঘটনাটা ঘটতেছে ঠিক সেই মুহূর্তে 1 সেকেন্ড আগেও ফিল করতে পারবেন না যে কি ঘটলো আমার সাথে। অ্যান্ড আপনি যেই দলের হয়েই সাপোর্ট করেন, আপনি রিয়ালের হন অথবা আপনি বার্সার হন, আপনি যেই দলেরই ফ্যান হন, আপনার কিচ্ছু যায় আসে না এই প্রেডিকশনে। অ্যান্ড এতেও কিছু যায় আসে না ম্যাচটা কার হোম গ্রাউন্ডে হতে যাচ্ছে, সেটা কি ক্যাম্প নুতে হবে নাকি সান্তিয়াগো বার্নাবিউতে হবে, এতে কিচ্ছু যায় আসে না। রিয়াল মাদ্রিদ লাস্ট 12 ম্যাচের মধ্যে 11টাই উইন হয়েছে। অ্যান্ড একটা ম্যাচ তারা শুধু হারছে, সেটা অ্যাথলেটিকো মাদ্রিদের এগেনস্টে। সেটা বিগ ম্যাচ ছিল তাদের হোম গ্রাউন্ডে, কিন্তু সেটা একটা বড় ব্যবধানেই হেরেছে। কিন্তু এখন তাদের কোনো অজুহাতই চলার কথা না, কেননা ডিন হুইজেন্স ব্যাক করেছে, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড ব্যাক করেছে, কিলিয়ান এমবাপ্পে অ্যান্ড আর্দা গুলার এই ডুয়োটা যেইভাবে কাজ করতেছে এইটা কোনোভাবে বলায় বুঝে বলানো সম্ভব না। এই ডুয়োটা যে কিভাবে কাজ করতেছে এইটা জাস্ট ফিল করতেছি আমি ক্রিস্টিয়ানো রোনাল্ডো অ্যান্ড মেসুত ওজিলের বিষয়ে। অ্যান্ড অপোনেন্টে বার্সেলোনার রাফিনা আরও 1 মাস সে ম্যাচে ফিরতে পারবে না, আরও 1 মাস, যেটা গতকালকে আমি কনফার্ম হইতে পারছি, পুরো ওয়ার্ল্ড গতকালকে কনফার্ম হইতে পারছে মেডিকেল টেস্টের পরে। অ্যান্ড বার্সেলোনার লামিন ইয়ামাল পডকাস্টে যা শুরু করে দিছে এইটা অ্যাটলিস্ট বন্ধ করা উচিত। প্রফেশনালিজম বলতে একটা জিনিস আছে, এটা কন্টেন্ট ক্রিয়েটররা করতে পারে, এইটা মিডিয়ার লোকেরা করতে পারে, এটা ফ্যান বেস করতে পারে, কিন্তু একটা প্রফেশনাল প্লেয়ার সে এই কথাগুলো কিভাবে বলে? লামিন ইয়ামাল বলতেছে যে রিয়াল মাদ্রিদ ফিক্সিং করে রেফারির সাথে এবং তারা নিজেরাই রেফারির বিরুদ্ধে আঙুল তোলে, রেফারির বিরুদ্ধে প্রশ্ন তোলে। এইটা একটা প্রফেশনাল প্লেয়ারের কথা হলো? এটা কেমন ধরনের কথা ভাই? প্রফেশনাল প্লেয়াররা এই ধরনের মন্তব্য কিভাবে করতে পারে? এইটার জোসে মরিনো একবার একটা কথা বলেছিল যে আচ্ছা, জোসে মরিনোর উদাহরণটা পুরোটা বুঝিয়ে বলি। লামিন ইয়ামাল কোথাকার প্রোডাক্ট? লা মাসিয়ার প্রোডাক্ট, অর্থাৎ বার্সেলোনার একাডেমির নাম লা মাসিয়া। লামিন ইয়ামাল লা মাসিয়ার প্রোডাক্ট। লা মাসিয়াতে তাদের প্লেয়ারদেরকে রিয়াল মাদ্রিদের সকল খারাপ দিক আরও বাড়ায় অনেক খারাপ দিক তাদেরকে মাথায় ঢুকায় দেয়, যেটা রিয়াল মাদ্রিদ করেও নাই সেইটাও অনেক প্লেয়ারের মাথায় ঢুকায় দেয়। এক কথায় রিয়াল মাদ্রিদকে তাদের কাছে খারাপভাবে উপস্থাপন করতে হবে, লা মাসিয়ার একাডেমি প্লেয়ারদেরকে। এবং তারা ছোটোবেলা থেকে তো রিয়াল মাদ্রিদকে খারাপ জেনেই বড় হয়েছে, তারা তো রিয়াল মাদ্রিদকে কোনোভাবেই সহ্য করতে পারবে না, এটা তো তাদের কাছে একটা নর্মাল বিষয়। এই জিনিসটা জোসে মরিনো একবার বলেছিল যে বার্সেলোনার প্লেয়াররা নিজের ক্লাবকেও যতটা না ভালোবাসে তার চাইতে বেশি ঘৃণা করে রিয়াল মাদ্রিদকে। এইটা তাদের আচার আচরণ দেখলেই বোঝা যায়। লা মাসিয়ার যে প্লেয়ারগুলো রয়েছে বার্সেলোনাতে, লা মাসিয়ার প্লেয়ারই সবচাইতে বেশি তাদের লা মাসিয়ার প্লেয়ার, নিজেদের তৈরি করা প্লেয়ার, তারা যেটা ডমিনেট করে যেটার মাধ্যমে। অ্যান্ড অন্য কোনো ক্লাবে দেখাতে পারবেন না আপনি যে এতগুলো প্লেয়ার নিজের একাডেমির। তারা অনেক প্লেয়ার কেনে, যদিও বার্সেলোনাও অনেক প্লেয়ার কেনে, এটা প্লেয়ার তো কিনতেই হবে, এটা তো নর্মাল একটা বিষয়, কিন্তু সবচেয়ে বেশি তাদের নিজের প্লেয়ার, তারা এটা আবার সেলও করতে পারে, এটা একটা ফুটবলের কমন বিষয়। অ্যান্ড এটা প্রত্যেকটা ক্লাবই করে, নিজের দলের প্রয়োজনে প্লেয়ার সেল করে অ্যান্ড প্লেয়ার কেনে, এটা প্রত্যেকটা ক্লাবের নর্মাল একটা বিষয়। অ্যান্ড বার্সেলোনার রাশফোর্ড কিন্তু অনেক ভালো ফর্মে আছে, অ্যান্ড পেদ্রিও কিন্তু ভালো ফর্মে আছে। পেদ্রি শুধু গোল অ্যাসিস্টই করে না, পেদ্রি খেলায় অনেক বড় ইম্প্যাক্ট রাখে। পেদ্রি ইনজুরিতে ছিল, পেদ্রি ইনজুরি থেকে ব্যাক করেছে অ্যান্ড বেটার পারফরমেন্স দিচ্ছে। আপনি যদি রিয়াল মাদ্রিদের দিকে দেখেন, লাস্ট টাইম তারা যখন বার্সেলোনার এগেনস্টে নিজের হোম গ্রাউন্ডে খেলেছে তখন তারা হেরেছে 4-0 গোলে। এটা গত সিজনের ম্যাচ, তারা 4-0 গোলে হেরেছে। এটা কত বড় একটা ব্যবধান! একটা ফুটবল প্রফেশনাল জায়গা থেকে দেখুন কত বড় একটা ব্যবধান। তারা কোনো স্কোর করতে পারে নাই, তারা স্কোর করেছে কিন্তু অফসাইড ট্র্যাপে পড়ে গেছে। অ্যান্ড রিয়াল মাদ্রিদ যখন তাদের হোম গ্রাউন্ডে খেলে অর্থাৎ ক্যাম্প নুতে যখন খেলে তখন তারা 3টা গোল করে, যদিও সেই ম্যাচটাও হারে 4-3 গোলে, কিন্তু রিয়াল মাদ্রিদ তো স্কোর করতে পেরেছে। আর সেই জায়গাতে কিন্তু খুব একটা অফসাইডে পড়তে হয় না রিয়াল মাদ্রিদকে, কেননা তারা তখন পজিশন বেস ফুটবল খেলেছে।
আর যখন তারা সান্তিয়াগো বার্নাবেউতে যে লাস্ট ম্যাচটা খেলেছে সেটা খেলেছে কাউন্টার অ্যাটাক বেস ফুটবল, এবং সেই কাউন্টার অ্যাটাক বেস ফুটবল রিয়াল মাদ্রিদের বার্সেলোনার সাথে খেলে হবে না। আর এই লাস্ট কয়েক ম্যাচ যাবৎ রিয়াল মাদ্রিদ পজিশন বেস ফুটবল খেলেই আসছে। আপনি দেখুন ভিনি কিন্তু আর আগের মতো কাউন্টার অ্যাটাক মেক করতেছে না। সে ভিনি কিন্তু বলই অ্যাটেম্প নিচ্ছে না যে প্লেয়ারকে সে 2-3টা প্লেয়ারকে বিট করবে, সেই অ্যাটেম্পই নিচ্ছে না। ভিনি কিন্তু খুব পাসিং খেলতেছে আর কাউন্টার অ্যাটাক কিছু মেক করতেছে, কিন্তু সে যে বল নিয়ে জাদু দেখাইবে, পায়ের জাদু, সে যে 2-3টা প্লেয়ারকে বিট করবে সে সেটার কোনো অ্যাটেম্প নিচ্ছে না। অ্যান্ড গত সিজনে কিন্তু আর্দাগুলার গেম টাইম পায় নাই, ডন আনচেলত্তির অধীনে আর্দাগুলা কিন্তু গেম টাইম পায় নাই, অ্যান্ড সে তার আউটপুটটাও ভালোভাবে দিতে পারে নাই। 2-1টা ম্যাচে স্কোর করেছে, কিন্তু সেটার উপর ভিত্তি করে কার্লো আনচেলত্তি তাকে গেম টাইম দেয় নাই। আর বার্সার এগেনস্টে সে খেলতেই পারে নাই, তাকে নামানোই হয়নি। অ্যান্ড গত সিজনে রিয়াল মাদ্রিদ বার্সার কাছে 4বার হেরেছে, আর একটা ফ্রেন্ডলি ম্যাচ সেটাও হেরেছে। টোটাল একটা বছরে একটা দলের কাছে 5বার খেলছে, 5বারই হারছে। এইটা মানে একদম কি বলবো, কোনো বলার ভাষা নাই। অ্যান্ড এইবারও বলতেছি, আর আমি কিন্তু শিওর দিয়ে কোনো কিছু বলতেছি না যে রিয়াল মাদ্রিদ জিতবে অথবা বার্সেলোনা জিতবে। এই এল ক্লাসিকোতে কখনোই শিওর দিয়ে বলা যায় না যে কোন দল জিতবে। আপনি হতে পারে যে লাস্ট 10-15 ম্যাচ আপনি আনবিটেন ছিলেন, 10টাই জিতছেন। বার্সেলোনারও হতে পারে যে লাস্ট 10 ম্যাচ, 11 ম্যাচ, 12 ম্যাচ তারা জিতে আসছে। এল ক্লাসিকোতে এটা কিচ্ছু ম্যাটার করে না। আপনি এই এল ক্লাসিকোর সাথে তার পূর্বের কোনো ম্যাচ কোনো কিছুই ডিসাইড করে না। এই রিয়াল মাদ্রিদ এখন পয়েন্ট টেবিলে বার্সেলোনার চাইতে 2 পয়েন্ট আগে আছে। অ্যান্ড এইটা যদি রিয়াল মাদ্রিদ জিততে পারে, এই ম্যাচে যদিও ট্রাইব্রেকার হয় না, ম্যাচ জিতবে অথবা ড্র হবে অথবা হারবে, যদি জিততে পারে তাহলে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার চাইতে 5 পয়েন্ট আগে যাবে। অ্যান্ড টপেই তো এখনও আছে, দেন টপেও থাকবে। রিয়াল মাদ্রিদ বার্সেলোনার চেয়ে 5 পয়েন্ট আগায় যাবে। অ্যান্ড একটা কান্ট্রি লিগে 5 পয়েন্ট মানে অনেক কিছু, 5 পয়েন্ট অনেক ম্যাটার করে। 5 পয়েন্ট তো বাদ দিলাম, 1 পয়েন্ট মানে পয়েন্ট যদি সেমও থাকে সেইখানেও অনেক কিছু ম্যাটার করে। পয়েন্ট সেম থাকলে একটা দল মানে গোল ব্যবধানে জিতে যায়। তো আপনি যদি সেম পয়েন্ট নিয়ে জিতে যান, আপনি যদি সেম পয়েন্ট নিয়ে হেরে যান, তাহলে কিন্তু এটা আপনার জন্য অনেক বড় একটা আফসোস থাকবে। অ্যান্ড এটা হয়ে আসতেছে, সব লিগে এমনটা হয়েই যায় মাঝে মাঝে। তারপরেও যদি আমরা লাস্ট ম্যাচ বিবেচনা করি, রিয়াল মাদ্রিদ জুভেন্টাসের এগেনস্টে 1-0 গোলে জিতছে। তারা অনেকগুলো চান্স ক্রিয়েট করছে, কিন্তু কাজে লাগাইতে পারেনি খুব একটা। যে একটা শ্যুট ভিনি করেছিল সেটা নেয়ার পোস্টে লেগে সেটা আবার ব্যাক আসে, সেটা জুড বেলিংহাম স্কোর করতে পারে। অ্যান্ড জুড বেলিংহাম 122 দিন পরে স্কোরটা করেছে। সে শোল্ডার ইঞ্জুরির কারণে একটা লম্বা সময়, ক্লাব ওয়ার্ল্ড কাপের পরে একটা লম্বা সময় সে ম্যাচের বাইরে ছিল, সে খেলায় অংশগ্রহণ করতে পারেনি। সে কারণে অনেকটা লম্বা সময় পরে সে ম্যাচে ফিরেছে এবং স্কোর করেছে। অ্যান্ড রিয়াল মাদ্রিদ অনেকগুলো সুযোগ তৈরি করার পরেও মাত্র একটা কাজে লাগাতে পারছে। অ্যান্ড বার্সেলোনার লাস্ট ম্যাচ যদি আমরা হিসাব করি, লাস্ট ম্যাচে বার্সেলোনা 6-1 গোলে জিতেছে অলিম্পিয়াকোসের এগেনস্টে। যদিও সেটা কন্ট্রোভার্সিয়াল একটা ম্যাচ ছিল, কিন্তু 6-1 গোলে জিতেছে, ঠিক আছে। যদি ওই রকম ম্যাচ খেলে রিয়াল মাদ্রিদের এগেনস্টে, আমি একটু শান্তি পাইতাম। মানে ওই রকম ম্যাচ যদি খেলতো রিয়াল মাদ্রিদ, আমি আপনাকে এটা বলতেছি শিওর রিয়াল মাদ্রিদ জিতবে। কেননা বার্সেলোনা অনেকগুলো বল লস্ট করতেছিল, অ্যান্ড যেই বলগুলো রিয়াল মাদ্রিদ কাজে লাগাইতে পারবে, যে বলগুলো আর্দাগুলার মেক করতে পারবে, অ্যান্ড সেটা কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে মানে স্কোর করানো যাবে। এমবাপ্পে একটা ফলস আছে, সে গোলকে যেখানে দাঁড়ায় থাকে একদম সেম জায়গাতে শ্যুটটা করে। একটু সাইড দিয়ে করতে পারলে অনেক বেটার চান্স ক্রিয়েট হইতো। যদিও বললাম তো, ম্যাচে এল ক্লাসিকোর পূর্বের ম্যাচের সাথে এল ক্লাসিকোর কোনো তুলনা হয় না। অ্যান্ড মাদ্রিদ কিন্তু সাবি আলোনসোর আন্ডারে অনেক ভালো পারফর্ম করতেছে, বাট তারা বিগ ম্যাচে অনেক উইক হয়ে যাচ্ছে। সেইটা ক্লাব ওয়ার্ল্ড কাপে বলেন, অ্যান্ড ক্লাব ওয়ার্ল্ড কাপের পরে সেটাও বলেন। ক্লাব ওয়ার্ল্ড কাপের পরে একটা বিগ ম্যাচ খেলেছে অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে, অ্যান্ড সেটা তারা হারছে। অ্যান্ড বার্সেলোনার একটা দুর্বল জায়গা, মানে রিয়াল মাদ্রিদের আরেকটা অ্যাডভান্টেজ হলো আজকের ম্যাচে হ্যান্সি ফ্লিক থাকছে না। হ্যান্সি ফ্লিকের পরিবর্তে অ্যাসিস্ট্যান্ট কোচ থাকবে, যেহেতু তার কার্ড ইস্যুর কারণে সে সাসপেন্ড লা লিগায়। তো সে হ্যান্সি ফ্লিক আজকের ম্যাচে থাকছে না, থাকছে আজকে অ্যাসিস্ট্যান্ট কোচ। সেই অ্যাসিস্ট্যান্ট কোচের আন্ডারে বার্সেলোনা 2টা ম্যাচ খেলেছে, সে 2টা বার্সেলোনা হারছে। অ্যান্ড আজকে একটা অ্যাওয়ে ম্যাচ তাদের জন্য। এইটা মানে যদিও সে কোচ তো আর খেলবে না, কিন্তু কোচ খেলাবে, কোচই কিন্তু খেলায়, ট্যাকটিক্স সাজায়।
অপোনেন্ট কেমন স্কোয়াড সাজাবে সেটার উপর ডিপেন্ড করে আপনার একটা স্কোয়াড সাজাইতে হবে। যদিও ডিফারেন্ট টাইমে সাজানো হতে পারে, আবার ধরেন একসাথেও প্রকাশ হইতে পারে। এখন আপনার একটা ধারণা করতে হবে যে ওরা কেমন স্টার্টিং এলিভেন সাজাবে, সেটার উপরে ডিপেন্ড করে আপনারটা সাজাইতে হবে, বা আপনি কেমন করবেন সেটার উপর ডিপেন্ড করে তারা করবে। তো এই জিনিসগুলা মাথায় রাখতে হবে। অ্যান্ড দেখা যাক কে জেতে। ভিডিও করব আরেকটা এল ক্লাসিকোর পরে। অ্যান্ড আপনি কমেন্ট করতে পারেন যে আজকের ম্যাচটা কে জিতবে, আপনার কমেন্ট মেলে নাকি দেখা যাক। অ্যান্ড কোন দল আগে স্কোর করবে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। অ্যান্ড আপনি চাইলে এইটাও কমেন্ট করতে পারেন যে আজকের ম্যাচের ফার্স্ট স্কোরার কে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।